হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষার অবসান বলতে পারো। পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটা অন্ধকারতম অধ্যায় চলছিল, অবশেষে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এসএলএসটির এসএসসি এসএলএসটি না হোক, অন্তত মাদ্রাসা সার্ভিস কমিশন 1 বছর আগে ফর্ম ফিল আপ করালেও 1 বছর পর অন্তত পরীক্ষাটা নিচ্ছে। অ্যাডমিট কার্ড আসবে কি আসবে না ইত্যাদি ধন্দের মধ্যে থেকে অনেকেই ঘোষণা করে দিয়েছিল পরীক্ষা হবে না, কিন্তু অবশেষে অ্যাডমিট কার্ড আসলো নির্ধারিত সময়ে এবং নির্ধারিত নিয়ম মেনে আগামী রবিবার আমাদের পরীক্ষা। আমাদের জীবনের এই 90টা মিনিট রবিবারের আমাদের আগামী জীবনের 30টা বছরকে স্বর্ণযুগে রূপান্তরিত করতে পারে, জীবনের একটা অন্ধকার অধ্যায়কে পাল্টে দিতে পারে, আলোকোজ্জ্বল করে তুলতে পারে, বেকার আমি থেকে সফল আমিতে রূপান্তরিত করতে পারে। তাই এই 90টা মিনিট আমাদের জীবনে কিন্তু খুব খুব দামি, খুব খুব প্ল্যান করে আমাদেরকে এগোতে হবে। তাই আজকে সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে 90টা মিনিট আমি যদি ভাবি খুব কম সময় কি করব, পারবো তো, খুব প্রেশার নিয়ে ফেলি, তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। সবার প্রথমে পরীক্ষার কতগুলো শর্তের কথা তোমাদের সামনে বলি। যত কম্পিটিটিভ এক্সাম আছে সেটা শুধু কিন্তু তোমার নলেজকে পরীক্ষা করে না, পাশাপাশি তোমার ধৈর্য, যে কোনো পরিস্থিতিতে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তোমার নলেজকে কাজে লাগিয়ে তুমি কতটা সঠিক উত্তর দিতে পারছো সেই সময়ের মধ্যে, ওই প্রেশারের মধ্যে, ওই প্রেশারটাকে কতটা হ্যান্ডেল করতে পারছো সেটা দেখতে চাই, এটা মনে রেখো। তাই তুমি যদি এখন থেকে খুব প্রেশার নিয়ে ফেলো, কি হবে কি হবে, একটা রে রব, আমি বোধহয় কিছু পারছি না, তাহলেই কিন্তু ওই ফাঁদে পড়ে গেলে। বিষয়টা হচ্ছে, এটা সেই হিমালয়ের সিংহে চড়ার মতো। চড়াটা সহজ নয়, চড়াটা কঠিনও নয়। যাদের কাছে পথটা অচেনা, যারা খাদ কোথায় আছে, কোথায় বিপদ আছে জানে না, যাদের প্রস্তুতি একেবারে ক্ষীণ, তাদের জন্য হিমালয়ে চড়াটা সত্যি ডিফিকাল্ট, অসম্ভব। কিন্তু যারা বহুদিন ধরে প্র্যাকটিস করছে, নিজেকে এগিয়ে রাখছে, তাদের জন্য কিন্তু একটু যদি সন্তর্পণে, একটু প্ল্যান ওয়াইজ, একটু চোখ নাক মুখ খোলা রেখে এগোতে পারে, তাহলে কিন্তু সহজেই শৃঙ্গজয় করা যায়। তো তোমার কাছেও আগামী রবিবার দিনটা ওরকম। তাই প্রথম শর্ত, আমরা পরীক্ষার হলে বসে তাড়াহুড়ো করব না। আমার মাথা, আমার ইমোশন আমাকে যতই ভেতর থেকে দেখবে একটা যেন কেউ একটা পুশ করে, জেনে কি হবে, ভয় পাচ্ছি, প্যানিক হচ্ছে, কি হচ্ছে, তো এখন থেকেই পেটের ভেতরটা যেন গুড়গুড় গুড়গুড় করছে, মনে হচ্ছে না, নিজেকে দমাতে চেষ্টা করো। কুল অমিত, কুল, তুমি পারবে, মাথা ঠান্ডা রাখো। এই পেট গুড়গুড়, এই টেনশন, এই ডিপ্রেশন, এই দুশ্চিন্তা, এই ঘাবড়ে যাওয়া তোমার অসফলতার কারণ হতে পারে। তাই তোমাকে কুল থাকতে হবে। মনে রাখতে হবে, আগামী 90টা মিনিট প্রত্যেকটা পদক্ষেপ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই 90টা মিনিট প্রত্যেকটা সময়কে আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যাতে আমি সফল হতে পারি। সবার প্রথমেই টেনশন মুক্ত হয়ে পরীক্ষা হলে ঢুকতে হবে। আমি জানি কথাটা বলাটা যতটা সহজ, করাটা ততটা সহজ নয়, কিন্তু করতে হবে। একটা জিনিস মাথায় আজকের ডেটে বসিয়ে রাখো, টেনশন তোমাকে সাফল্য এনে দেবে না, বরং টেনশনটাকে যদি বাইরে ফেলে রেখে ঘরে ঢুকতে পারো, তাহলে অনেক অসফল গেমও সফল হয়ে বেরিয়ে আসতে পারে। তাই টেনশনটা তোমার শত্রু, তোমার বন্ধু নয়।
তাই পরীক্ষার হলে যখন টেনশন লাগবে, আমার এই কথাটা মনে রেখো, স্যার বলেছিলেন টেনশন আমাদের সাফল্যের পরম শত্রু, টেনশন করা যাবে না, বরং আমি ফোকাসড হব আমার প্রশ্নটার প্রতি, আমার প্রশ্নপত্রের প্রতি নয়। কি বলছি? আমার পার্টিকুলার আমি যে প্রশ্নটা এখন পড়ছি আমি সেটাতে ফোকাসড হব। আমি এখন থেকে কতগুলো বিষয় তোমাদের সঙ্গে বলবো। দেখো, একটা পরীক্ষা কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট পরীক্ষা নয়। একটা পরীক্ষা আমাদের জীবনের একটা ইভেন্ট, যে ইভেন্ট আমাদের জীবনের আগামী জীবনকে পাল্টে দিতে পারে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। লিখছে স্যার সাউন্ড স্লো আছে, সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তাহলে আবার কন্টিনিউ করব। একটু চ্যাট করে জানিও। বেশ, ক্লিয়ার, থ্যাংক ইউ অনুশ্রী, থ্যাংক ইউ। আচ্ছা, বেশ। তো যে বিষয়টা বলছিলাম, আসলে আমাদের এক্সামের জার্নি শুরু হবে গতকাল থেকে, গতকাল সকাল থেকেই, এবং শেষ হবে রবিবার পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি আসা পর্যন্ত। এই পুরো পর্বটা হচ্ছে আমাদের পুরো একটা ইনিংস, যেখানে আমাদেরকে পাওয়ার প্লে খেলতে হবে 90 মিনিটের। পাওয়ার প্লে 90 মিনিটের, মনে রাখতে হবে। সবার প্রথম কথা, গতকাল প্রচুর নোটস, প্রচুর এক্সাম, প্রচুর লাইভ ক্লাস, প্রচুর ইউটিউব, প্রচুর সোশ্যাল মিডিয়া, জ্ঞান দেওয়ার লোক, টিপস দেওয়ার লোক, ট্রিক দেওয়ার লোক প্রচুর পেয়ে যাবে, প্রচুর জিনিসপত্র আসবে। সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে। আমাকে আধ ঘন্টা সময় দাও, প্রত্যেককে বলছি, আমি বেশি সময় নেব না, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করব। গতকাল দিনটা খুব লাইট থাকতে হবে, নিজেকে বেশি প্রশ্ন করা যাবে না। দেখবে মানুষ এমনই একটা জীব, যেটাতে সফল হয় সেটা নিয়ে ভাবে না, যেটাতে অসফল হয় বারবার নিজেকে ব্লেম করে। দেখবে নিজেকে নিজে জাজ করছো, নিজের মনে মনে প্রশ্ন করছো, যে পোর্শনটা তোমার হয় না, যে পোর্শনটা তোমার কঠিন লাগে, নিজেকে সেই জায়গা থেকে প্রশ্ন ধরো, ধরে বারবার নিজেকে বিদ্ধ করো, ইস তাহলে বোধহয় আমি আর জীবনে কিছু পারবো না। এটা আগামীকাল করা যাবে না। আগামীকাল তোমার রিল্যাক্সেশনের সময়। ইয়েস, অনেক পড়াশুনো করেছো, আর এই 24 ঘন্টাটা পড়ে তুমি দেশ জয় করতে পারবে না। যা পড়ে রেখেছো, বরং সেটা যদি সুন্দর করে ঠান্ডা মাথায় রিকল করতে পারো, তাহলে সেটাই কিন্তু তোমার জয় এনে দেবে। তাই আমি বারবার বলবো, আগামীকালকের দিনটা খুব লাইট থাকতে হবে, লাইট খেতে হবে। ফোনে গসিপ, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, বারবার ওই শর্টস রিল দেখা, ইউটিউব বারবার ঘেটে দেখা, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। আগামীকাল কোনো মক টেস্ট নয়, কোনো লাইভ ক্লাস নয়। তাহলে আগামীকাল কি করতে পারো? শুধু রিভিশন, তাও খুব লাইট ভাবে। রিভিশনের দুরকম ধরন হয়, কিরকম বলতো? একটা করে দেখবে, ঠিক পরীক্ষার হলে দেখবে ঢোকার আগের মুহূর্তে কিছু মানুষজন থাকে, বইটা হাতে নিয়েছে আর পাতা উল্টে যাচ্ছে, তার মা হয়তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তার বাবা জলের বোতল নিয়ে, মা একটু জল খা। দেখবে প্রত্যেকটা পরীক্ষার হলের আগে ঠিক এই ধরনের কিছু জিনিসপত্র আমরা দেখতে পাই। ঠিক আছে, ওগুলো করা চলবে না। কি করতে হবে? ঠান্ডা মাথায় রিভিশন করতে হবে। ধরো মনে হলো যে আমি একটু মক টেস্টের রিভিশন দেবো, একেবারে রিভিশনে চলে যাও। মক টেস্ট টেস্ট দেবে না, যেখানে উইথ আনসার করা আছে, শুধু একবার চোখ বুলিয়ে নাও। একটু মেটেরিয়ালটা চোখ বোলাবো, স্টাডি মেটেরিয়াল একটু চোখ বুলিয়ে নাও, না মুখস্থ করা না। নতুন যে জিনিসটা তুমি জানো না, যেটা মনে হচ্ছে এটা আমাকে আবার নতুন করে পড়তে হবে, সেগুলো দেখার দরকার নেই। বরং যেগুলো তোমার অলরেডি তৈরি আছে, সেগুলোকে একবার চোখ বুলিয়ে যাও, পেপার পড়ার মতো। প্রয়োজনে নিজের খাতা, যেটাতে নিজে পয়েন্ট আউট করে রেখেছো, একবার চোখ বুলিয়ে নাও। এই সময় দাঁড়িয়ে আর নিজের জীবনের মতো ক্যালকুলেশন করতে যেও না, কি হয়েছে, কি হয়নি, কি পড়েছি, কি পড়িনি, সিলেবাসে কি ছিল, আমি কোথায় আছি, এখনো কতটা পড়তে হবে, এই ক্যালকুলেশনের প্রয়োজন নেই। কালকের দিনটা শুধু তোমার রিল্যাক্স করে কাটানোর, গান শোনার। গান শোনো, ইউটিউব নয়, রিলস নয়, ফেসবুক নয়, আর সব থেকে বড় যেটা, তোমার কাছের বন্ধুই কিন্তু তোমার সব থেকে বড় শত্রু। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। আমি বিভেদ তৈরি করছি না, আমি মানসিক প্রস্তুতির কথা বলছি।
দেখবে বন্ধু বান্ধবদের মধ্যে, কি রে তুই কতটা পড়েছিস জানিস না, আমার না খুব টেনশন হচ্ছে, একদম ভালো লাগছে না, আমি কি করব বলতো। আচ্ছা তুই ওই চ্যাপ্টারটা পড়েছিস, আচ্ছা ওই স্যারের নোটটা পড়েছিস, একটু পিডিএফ এর ছবিটা তুলে পাঠাতো। ঠিক বলছি কিনা? শেষ মুহূর্তে এগুলোই তোমরা করো। এগুলো থেকে বিরক্ত থাকতে হবে। আমাদের সব সময় মনে হয় আমি যেটা করছি সেটা ভুল, ও যেটা করছে সেটা ঠিক। এটা ভুল জিনিস। যতদূর পড়েছো, যতদূর জেনেছো, ইটস এনাফ ফর ইউর সাকসেস। এটুকুকেই যদি তুমি ঠিক মতো দিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু তোমার সাফল্য আসবে। আগামীকাল তোমার প্রথম কাজ হবে একটি ফাইলের মধ্যে দুটো কালো বল পেন, দুটো ফটো, নিজের কালার ফটো, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কোনো একটা নিলেই হবে, এটাকে আগে থেকে ঢুকিয়ে রাখা, এবং অবশ্যই অরিজিনাল আধার কার্ডটা ওই ফাইলের মধ্যে রাখা। একটা ফাইলে কি কি বললাম? অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, একটি ফটো বলেছে, অন্তত একটি বা দুটি নিজের পাসপোর্ট সাইজ ছোট কালার ফটো, দুটি কালো ব্ল্যাক বল পেন, জেল পেন নয়, বল পেন, ঠিক আছে, এবং তার সঙ্গে আধার কার্ড অরিজিনাল একটা ফাইলের মধ্যে সুন্দর করে নেওয়া। এটা প্রথম কাজ। কালকে সারাদিন খুব লাইট ভাবে থাকবে। নিজের বাড়ির লোক বা আত্মীয় স্বজন, ফোন আলাপ বা কোনো বচসার মধ্যে জড়ানো, এগুলোর মধ্যে যাবে না। লাইট খাবার খাবে, যাতে পেটটা ঠিক থাকে, শরীরটা ঠিক থাকে। সঠিকভাবে স্নান করবে, সঠিকভাবে খাবে, সঠিক পরিমাণ খাবে, নিজের শরীরটা ঠিক রাখবে, গান শুনবে, একদম হালকা মেজাজে থাকবে, ইউটিউব থেকে দূরে থাকবে, স্ক্রিন থেকে দূরে থাকবে। আর শুধু পেপার পড়ার মতো নিজের যে সমস্ত এই মক টেস্ট দিয়েছো তার রিভিশন বা প্রশ্ন উত্তরের বই, বা মানে খুব লাইট, মানে সেই একটু আমেজ করার মতো, যেন ঘুরতে এসছো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? পরদিন সকালে উঠে যখন যাবে, খুব সাবধান, আগের দিন রাত্রিরে এমন কিছু খাবে না, ভারী খাবার যেটা খেলে গ্যাস হয়, পেট খারাপ হওয়ার সম্ভাবনা, তোমার সহ্য হয় না, সেগুলো খাবে না। হালকা খাবার খাবে, ঠিক আছে? আর খুব ভালো করে ঘুমোবে, রাত জাগা একেবারেই নয়। আগামীকাল রাত্রির 11টার মধ্যে প্রত্যেকে ঘুমোতে যাবে। যদি বলো নির্দেশ, তাহলে নির্দেশ, ঠিক আছে? এরপর বলি, সকালবেলা উঠবে, ফাইলটা তোমার রেডি করা আছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তুমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে, তোমার গার্জিয়ান যদি সঙ্গে যায় খুব ভালো। পরীক্ষার হলের সামনে গিয়ে তুমি নানান চিত্র দেখতে পাবে। সবার প্রথমত হয়তো না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, বা ওই ভালো হওয়ার জন্য খালি পেটে দই খেয়ে নিলে, এই জাতীয় জিনিসপত্র করবে না। দই পায়েস খাবে না, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। জল খাও, মুড়ি জল খাও, যেটা তোমার সহ্য হয়, হালকা খাবার খাও। ফলের সামনে গিয়ে ফাস্ট ফুড ইত্যাদি এড়িয়ে যাবে, একটু ফল খাও, যেটা তোমার শরীর ভালো লাগবে, ডাবের জল খাও, বোঝাতে পারলাম? এগুলো খাও। খেয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা ঢুকবে, কিন্তু তার আগেই কিছু মানুষ তোমার মাথা গরম করে দেবে। আশেপাশে বন্ধু পরিজন আত্মীয় লোকজনের সঙ্গে দেখা হবে, দেখবে মানে সারা বছর পড়েছি কি পড়েনি কেউ জানে না, রাস্তার উপরে মাদুর পেতে, কাগজ পেতে, হাতে বই নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খাবার মা, বাবা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, জল ভরে আনছে, মিনারেল ওয়াটার, এই ধরনের বহু চিত্র দেখতে পাবে, ঠিক আছে? কারো কারো প্রতিবাদ শুনতে পারবে, নানান রাজনৈতিক চর্চা শুনতে পারবে, এদেশে কিচ্ছু হবে না, কেউ কেউ মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিভিন্ন রকম কথা বলবে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে তোমরা যাবে, কোনো দিকে কান দেবে। লক্ষ্যে স্থির থাকতে হবে। তোমার লক্ষ্য একটি সিট থাকলে ওটিকে নিয়ে চলে আসা। তাই তোমাকে তোমার বেস্টটা দিতে হবে। যে যাই বলুক, তুমি বলবে যে আমার না শরীরটা একদম ভালো না, আমি খুব কষ্ট করে পরীক্ষাটা দিতে এসেছি, আমি না পরে কথা বলবো। দেখবে তাহলে লোকে কিছু বলবে না। মিথ্যে কথা বলতে হবে, কিছু করার নেই। কি বললাম? আমার না কাকু শরীরটা খুব খারাপ, বা বন্ধু আমার না শরীরটা খুব খারাপ, কাল থেকে আমার খুব জ্বর, আমি যাই হোক করে ওষুধ খেয়ে এসেছি, ঠিক আছে? বলে এবার ঠান্ডা মাথায় তুমি ঢুকবে। বলে রাখি, তোমাদের
যখনই মানে পরীক্ষার যে টাইম আছে তার 8 ঘন্টা আগে তোমাদের হলে ঢুকিয়ে দেবে, এবং পরীক্ষার 5 মিনিট আগে তোমরা কিন্তু প্রশ্নপত্র, সিল করা প্রশ্নপত্র পেয়ে যাবে উইথ ওএমআর শিট। ওএমআর শিটের নিচে একটা সবুজ রঙের তোমাদের কাগজ থাকবে, যেটা তোমরা নিয়ে আসতে পারবে বাড়িতে, মানে তোমরা যে ওএমআর এর উত্তরটা করছো তারই একটা বলতে পারো ওই জেরক্স কপি টাইপের নিচে থাকবে, সেটা দিয়ে নিয়ে আসতে পারবে। তো ঠিক 5 মিনিট আগে, ঠিক আছে, তুমি যখন এই পরীক্ষাটা মানে হলে বসেছো, তোমার হাতে যখন সবকিছু চলে এসছে, ঠান্ডা মাথায় বসো, তাড়াহুড়ো করবে না, সিল খুলবে না, ইনভিজিলেটর যখন বলবে তখন করবে। যখনই তুমি স্কুল প্রিমিসেসের মধ্যে ঢুকে গেলে, তোমার হাতে মোবাইল থাকবে না, খুব স্বাভাবিক, ঠিক আছে, তোমার যে কোনো কিছু অসুবিধায় তুমি সেই স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ তোমার সামনে যদি একটা দারোয়ানও দাঁড়িয়ে থাকে তাকে জিজ্ঞাসা, দেখবে প্রচুর লোকজন থাকবে, টিচার্স, দারোয়ান, হেল্পিং হ্যান্ডস, যারা তোমাদেরকে ইনভিজিলেটর, যে কোনো প্রবলেমে তোমার একটাই কন্ট্যাক্ট পয়েন্ট, যে কোনো সেই এক্সাম কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে। আশেপাশের ছেলে মেয়ে, আমার না এটা হচ্ছে, আমি কি করব, আমার না ওটা হচ্ছে, সময় ব্যয় করবে না, এগুলো সময় ব্যয় করা, গসিপ করা, বুঝাতে পারছি। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যত মাথাটা কম ইউজ করবে এই আনুষঙ্গিক জিনিসে, তোমার মাথাটা তত বেশি ফোকাস থাকবে তোমার সাবজেক্টের প্রতি। তাই আমি আনুষঙ্গিক জিনিসে বেশি মাথা লাগাবো না, আমি ফোকাস থাকবো, আমি ঠান্ডা মাথায় থাকবো, যে যা করছে করুক, পৃথিবী লয় হয়ে যাক, আমি যদি ঠিক থাকি, আমার সামনের খাতা পেন যদি ঠিক থাকে, আমি পরীক্ষাটা দিয়ে আসবো, চাকরিটা নিয়ে আসবো, এটা আমার লক্ষ্য, ঠিক আছে। এরপর তোমার উদ্দেশ্য, এরপর তোমার উদ্দেশ্য হবে, ঠিক ঘন্টা পড়ে গেল, পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ওএমআরটা নিয়ে প্রথমেই পাশে সাইড করে রাখবে, ঠিক আছে। প্রশ্নপত্র নেবে, ঠিক আছে, প্রশ্নপত্র নিয়ে সবার আগে প্রশ্নপত্র ভালো করে পড়বে। এই ভালো করে পড়া মানে এই নয় মাথা চুলকে ভাবতে শুরু করলে এটার উত্তর কি হবে আমি তো জানি না, প্রশ্ন কঠিন এসছে, আমি তো পাচ্ছি না, আমার তো 4টে প্রশ্ন হলো না, তাহলে আমার দ্বারা এমএসসি আর হলো না। 2.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে বসেছে, মাত্র 2000 সিট নেই, আমার কি হবে, সিট বাড়বে কিনা, কত কাট অফ থাকবে, নেগেটিভ মার্কিং আছে, সবাই কোথায় ভালো পরীক্ষা দিচ্ছে মাথা নিচু করে, একমাত্র আমি কিছু পারছি না। এই জাতীয় চিন্তা ভাবনাগুলো মাথাতে আসবে। আমি বলে দিলাম, পরীক্ষার হলে আমার এই মুখটা মনে রেখো, আমার এই কথাগুলো যেন তোমার কানে বাজবে, আমি বলে দিলাম তোমায়। ঠিক তখনই নিজেকে বলবে, অমিত স্যার বলেছিল, এগুলো ভাবা মানেই নিজেকে অসফলতার দিকে নিয়ে যাওয়া। এই যে ভাবছো তার জন্য যে 30টা সেকেন্ড নষ্ট হচ্ছে, সেটা কিন্তু তোমার এই 90টা মিনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই সময়টা খুব প্রয়োজনীয়, বুঝাতে পারছি। এবার বলে রাখি, নেগেটিভ মার্কিং কিভাবে বাঁচানোর উপায় অবশ্যই জানাবো। সবার আগে বলি যে নেগেটিভ থিঙ্কিংটাকে কি করে বাঁচাবে। আমাদের যারা প্রশ্নকর্তা তারা ইচ্ছা করে, একজন পরীক্ষার্থী সবসময় চাইবে যে সে প্রশ্নকে ক্র্যাক করবে, আর একজন পরীক্ষক যে প্রশ্ন বানাচ্ছে সে সবসময় চাইবে আমি এমন প্রশ্ন এমন ভাবে রিপ্রেজেন্ট করব যাতে একজন পরীক্ষার্থী সেটাকে ক্র্যাক করতে সহজে না পারে। এই দুজনের দ্বন্দ্বের মধ্যে যে জয়ী হবে সেই সফল। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে প্রশ্ন বানাচ্ছে সে সবসময় চাইবে এমন প্রশ্ন করতে, কারণ কম্পিটিশন খুব টাফ, যাতে তুমি তার প্রশ্নকে ক্র্যাক করতে না পারো, তুমি এক্সামটা ক্র্যাক করতে না পারো, কিন্তু তোমার উদ্দেশ্য হবে প্রশ্ন যতই কঠিন হোক আমি ক্র্যাক করেই ছাড়বো, আমিও দেখে ছাড়বো। এই দ্বন্দ্ব, এই যুদ্ধ, এই ঠান্ডা লড়াইটাই পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে। এবার এখানে কি কি রণকৌশল যারা প্রশ্নকর্তা, কি কি রণকৌশল তারা নেয় সেটা আমাদেরকে জানতে হবে। তারা প্রথম রণকৌশল নয়, প্রশ্নের প্রথম দিকে এমন কিছু প্রশ্ন দেয়, প্রথম 5টা বা 10টা, যেগুলো সব থেকে কঠিনতম প্রশ্ন, যাতে প্রথমেই তার মনোবলটা ভেঙে যায়। দেখবে পরীক্ষার প্রশ্ন শুরু হওয়ার সাথে সাথেই প্রথম 5টা প্রশ্ন যদি না পারো, ওখানেই তুমি শেষ। এটাই পরীক্ষক চাইছেন। 2 নম্বর কি করেন, পরীক্ষক প্রশ্ন লেন্দি করেন,
সোজা প্রশ্ন ঘুরিয়ে করেন, নাক বের দিয়ে কান ধরেন, মুড়ি বললেই হয়ে যায় বলবে না, বলবে চাল ভাজা। ঠিক আছে, যাতে তোমার সময় যায়, তুমি সবগুলো প্রশ্নের উত্তর না করে আসতে পারো। এগুলো হচ্ছে একজন পরীক্ষক একটা পরীক্ষার্থীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। 3 নম্বর কি করে, অপশনগুলো খুব কাছাকাছি দেয় এবং প্রশ্নটা এমন ভাবে রিপ্রেজেন্ট করে যাতে তুমি দুটো অপশনের মধ্যে খেই হারিয়ে ফেলো। আগে বুঝতে হবে তোমার প্রতিপক্ষ তোমাকে কিভাবে হারাতে চাইছে, তবেই তো তুমি জিতবে। কি বললাম? আগে বুঝতে হবে তোমার প্রতিপক্ষ তোমাকে ঠিক কিভাবে হারাতে চাইছে। এটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তুমি জয়ী। ঠিক আছে, তো পরীক্ষক এগুলো করে, বুঝতে পারলাম। তোমাকে কি করতে হবে, প্রথম 10টা প্রশ্ন তুমি যদি নাও করতে পারো, মাথায় রাখবে এখনো 80টা স্টেপ তোমার কাছে আছে। তুমি যদি 80টার মধ্যে 70 থেকে 75টা প্রশ্ন ঠিক করে আসতে পারো, তুমি ইন্টারভিউ ডাক পেয়ে যাবে। কি বললাম? তুমি যদি 70 থেকে 75টা প্রশ্ন ঠিক করে আসতে পারো, তুমি ইন্টারভিউ ডাক পেয়ে যাবে। স্যার আগের বারে এসএলএসটি তে 55তে 55টা পেয়ে তবেই ডাক পেয়েছিল, আপনি কি করে বলছেন 90 75টা এত কম সিট? সেট পরীক্ষা হয়েছে, গতকাল রেজাল্ট বেরিয়েছে। সংস্কৃতের কাট অফ এবার খুব হাই, 65%, নিয়ার অ্যাবাউট 195 পেতে হয়েছে তবে একজন পাস করেছে। উইদাউট নেগেটিভ মার্কিং কেউ কিন্তু 100তে 100 পেতে পারেনি। ভালো করে ভাববে, উইদাউট নেগেটিভ মার্কিং। সেখানে নেগেটিভ মার্কিং এ 100তে 100 পাওয়া এতটা সহজ, এত সহজ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখানে লড়াইটা আসলে কোথায় হবে জানো? এখানে লড়াইটা নলেজের হবে না, এখানে লড়াইটা হবে প্র্যাকটিসের, প্র্যাকটিক্যাল নলেজের। নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে একটা ডিফারেন্স আছে। নলেজ কি তুমি তোমার সাবজেক্টিভ নলেজ, তুমি তোমার সাবজেক্ট কতটা জানো ইন ডেপথ, এখানে সেটার থেকে বেশি লড়াই হবে তুমি কতটা প্র্যাকটিক্যাল এবং কতটা নিষ্কাম। কেন নিষ্কাম বললাম আর কেন প্র্যাকটিক্যাল বললাম? প্রথম কথা বলি, এই যে বারবার বলছো না নেগেটিভ মার্কিং কিভাবে এড়াবো, এখানেই কিন্তু খেলা। নেগেটিভ মার্কিং তুমি এড়াতে পারবে না, তোমাকে পজিটিভ যে উত্তর শুধু সেগুলোকে করতে হবে, তাহলে অটোমেটিক নেগেটিভ গুলো এড়িয়ে যাবে। কি বললাম? ওয়ানলি যে প্রশ্নগুলো শিওর শর্ট শুধু সেগুলোতেই হাত বাড়াবে, যেগুলো শিওর শর্ট নয় আন্দাজে একটাও উত্তর দেবে না। এটা বাঁচার সব থেকে বড় রাস্তা নেগেটিভ মার্কিং পরীক্ষার ক্ষেত্রে। টিচিং লাইনে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম নেগেটিভ মার্কিং এ পরীক্ষা হচ্ছে। নিট জেইর মতো পরীক্ষাতে দেখবে আমরা খবরের কাগজে প্রায় দেখতে পাই ফিজিক্সে 10 পেয়ে ডাক্তার হয়েছে, কেমিস্ট্রিতে 12 নম্বর পেয়ে ডাক্তারিতে চান্স পেল। আমরা বলি ইস কি লজ্জা। আসলে বিষয়টা কিন্তু শুধু ওইটুকু নয়, ওই যে বললাম ও নিষ্কাম ছিল, ও কি করেছে, হয়তো 40টা আনসার করেছে কিন্তু আরো 30টা ভুল করে ফেলেছে, আরো 50টা ভুল করে ফেলেছে, ও নেগেটিভ হয়ে 12তে গিয়ে দাঁড়িয়েছে। বোঝাতে পারছি? এবার খুব ভালো করে দেখো, সেখানে যে অরিজিনালি 20টা উত্তর ঠিক জানতো, এখানে এ 40টা ঠিক জেনেছে, 50টা ভুল করেছে বলে 12টা এসে দাঁড়িয়েছে। কিন্তু যে অরিজিনালি 20টা ঠিক জানতো, সে যদি 20টা করেই ক্ষান্ত থাকতে পারতো, নিজেকে থামিয়ে রাখতে পারতো, তাহলে কিন্তু ওই যে 12 পেয়েছে তার থেকে আগেও চান্স পেয়ে যেত। কিন্তু প্রবলেমটা কি, যে 20টা পেয়েছে আর বাকি 80টা আন্দাজে মেরে এসছে। দেখো, চোখের সামনে যখন চেনা এরিয়ার প্রশ্ন থাকে আমাদের মাথার ঠিক থাকে না, বহুদিনের অভ্যাস। ঠিক আছে, কি বললাম? আমাদের বহুদিনের অভ্যাস এই যে আন্দাজে টিক করে আসে, কারণ আমরা তো কোনোদিন নেগেটিভ মার্কিং এ পরীক্ষা দিইনি, এর যে কত বড় সাইড এফেক্ট হতে পারে আমরা কেউ জানি না। সেই জন্য দেখবে আমি অন্তত 2 মাস আগে থেকে বলছি
যে নেগেটিভ মার্কিং সহযোগে মক টেস্টটা দিতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। আবারও বলছি, এই নেগেটিভ মার্কিং যে কত বড় বুমেরাং হতে পারে তোমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু এই নেগেটিভ মার্কিং আবার যার কাছে ওই যে যাদের প্র্যাকটিক্যাল নলেজ আছে, শুধু নলেজ নয়, প্র্যাকটিক্যাল নলেজ, মানে আমি কিচ্ছু না, এখানে প্র্যাকটিক্যাল নলেজটা খুব সহজ। আমাকে লোভটাকে সম্বরণ করতে হবে। আমাদের লোভকে সব উত্তর করে আসার একটা প্রবণতা, আর বেশি নাম্বার পাওয়ার লোভ। করে দিই না, হয়তো হয়ে যাবে। ওই হয়তো হয়ে যাওয়ার জায়গায় ওই ইসটা কিন্তু শুধু ভুল হলো না, বরং তুমি যে উত্তরগুলো ঠিক করে এসছিলে সেখান থেকে হাফ নাম্বার চলে গেল। মানে একটা প্রশ্ন ভুল হওয়া মানে 1.5টা নাম্বার চলে যাওয়া। যেটা ভুল হলো সেখান থেকে তো সেই এক তো পেলেই না, বরং যেটা ঠিক করেছিলে সেখান থেকে হাফ নাম্বার চলে গেল। খুব কঠিন বিষয়। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি বাস্তব সিনারিওটা যাতে দেখো। এই পরীক্ষার হলে বসে ঠান্ডা মাথায় যারা প্রশ্ন সিদ্ধান্ত নিয়ে উত্তর দিতে পারবে, ভালো করে শুনবে। সব উত্তর দেওয়াটা মাস্ট নয়, কিন্তু যে কটা উত্তর দেব সে কটা আমাকে ঠিক করে আসতে হবে। এই জায়গাটা যারা ধরে রাখতে পারবে, ছটপট করবে না, লোভ সম্বরণ করবে, প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে যারা কাজ করবে, তারা প্রত্যেকে ইন্টারভিউতে ডাক পাবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম। আর পরীক্ষার সময়, এই সময় দাঁড়িয়ে স্যার কত পেতে হবে তাহলে আমি ইন্টারভিউতে ডাক পাবো? দেখো, নেগেটিভ মার্কিং এর যখনই পরীক্ষা হবে কেউ প্রেডিক্ট করতে পারবে না। আর প্রশ্ন যতক্ষণ না দেখছো ততক্ষণে কেউ প্রেডিক্ট করতে পারবে না কত পাবে। কারণ আবারও বলছি, আগের এসএলএসটি যে ধরনের প্রশ্নে পরীক্ষা হয়েছে, এমএসসি এবং আগামী দিনের এসএলএসটি সে ধরনের পরীক্ষা বা সেই ধরনের প্রশ্নে পরীক্ষা হবে না, এটা তুমি লিখে রাখতে পারো। প্রতিযোগিতা অনেক কঠিন, প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। সরকার চাইবে যত কম সংখ্যক ক্যান্ডিডেট আমাদের সামনে পাশ করে আসবে, তত কম সংখ্যক লোককে ইন্টারভিউ নিতে হবে, তত তাড়াতাড়ি আমি রিক্রুটমেন্ট প্রসেসটা এগোতে পারবো। সো বি কেয়ারফুল এই বিষয়টা সম্পর্কে। বাংলায় 90-এ কত পেলে ইন্টারভিউয়ে ডাক পাবো? আমার যতদূর মনে হয় 65 থেকে 70। 65 থেকে 70, এর বেশি কাট অফ যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যদিও এটা প্রেডিক্ট করা সম্ভব নয়, অসম্ভব, কিন্তু তবুও মনে হচ্ছে। ঠিক আছে, তো তুমি ওই 70টা ঠিক করে এসো, বাকি 90টা লোভের বসে হাত বাড়িয়ে 10 নাম্বার মাইনাস করে 60-এ চলে এসো না। যারা যারা বারবার বলছিলে নেগেটিভটা কিভাবে এড়াবো, আমি বোঝাতে পারলাম। দুটো বিষয় আমাদেরকে মানে মাথায় রেখে যেতে হবে। 1 নম্বর, শুধু নলেজেবল হলে হবে না, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। প্র্যাকটিক্যাল নলেজ মানে মনে হচ্ছে ঠিক মেরে দিলাম না, মনে হচ্ছে ঠিক মেরে দিলাম না, এরকম করলে হবে না। যুক্তি তর্ক দিয়ে ভাবো, ঠিক আছে, কোনটা ঠিক। তাতে যদি 2 মিনিট সময় লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। যেটা শেষ পর্যন্ত একেবারে 99% ঠিক মনে হবে সেটাই ঠিক করবে। কি বললাম বোঝা গেল? ঠিক আছে, আর কি বললাম? নিষ্কাম হতে হবে। ওই শেষে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রবলেমটা কোন জায়গায় আসবে আমি বলে দিচ্ছি। তুমি মোটামুটি 1 ঘন্টা পরে দেখবে, 1 ঘন্টাও লাগবে না, 45 মিনিটের মাথায় দেখবে। আমি বলে দিচ্ছি পরীক্ষার হলের সিনারিও। 8 ঘন্টার মধ্যে তোমার মোটামুটি তুমি বুঝে গেছো যে তুমি কতগুলো পারবে। তারপরেও আর একটু ঘষা মাজা করে দেখবে ওই মোটামুটি 60 থেকে 70টা প্রশ্ন তুমি করে ফেলেছো উইদিন 50 মিনিটস। এই যে হাতে এখনো যে 30 থেকে 40 মিনিট বসে আছো না, এখানেই হবে সমস্যা। কি হবে? ওই মার্কশিট ফাঁকা, 90টা উত্তর করে আসতে পারোনি। কি হবে? দেখি আরো 2-4টে পাওয়া যায় কিনা, এই করতে করতে ওই যে ঘষে আন্দাজে ঠিক করে আসবে, ওই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। আমি আবারও বলছি,
পরীক্ষায় ঢোকার সাথে সাথে প্রথম 50 মিনিট একটা ফোর্সে তুমি যে উত্তরগুলো করে আসবে সেগুলো দেখবে সব ঠিক হবে, কারণ সেগুলো তোমার কনফিডেন্স থাকবে। যেগুলো কনফিডেন্স লো সেই জায়গায় খোঁচাতে ইচ্ছা করবে যখন হাতে সময় থাকবে এক্সট্রা। সেই সময়টায় মনে রাখো, বি প্র্যাকটিক্যাল আর নিষ্কাম, লোভ এড়াতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখবে। নেগেটিভ মার্কিং এড়ানোর এই দুটোই পন্থা। বোঝাতে পারলাম? বরং যদি ওই সময় ওই 20টা প্রশ্নের জন্য তুমি ভেবে 25 বা 30 মিনিট বা 40 মিনিটে তুমি যদি 5টা উত্তর ভেবে চিন্তে ঠিক করে আসতে পারো, ওই 75টাই তোমার গেম চেঞ্জার হবে। আমি আবারও বলছি, 90টা মিনিট, এই 90টা মিনিট আমরা জীবনে কখনো ফেস করিনি, ফার্স্ট ফেস করতে যাচ্ছি। ভুলটা দু জায়গাতে হবে। প্র্যাকটিক্যাল নলেজ, ওই তাড়াহুড়ো করে ফেলবো, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আগে যেরকম পরীক্ষা দিয়েছি এটাও তো পরীক্ষা করে দিই, হয়ে যাবে এই তো, না, ছেলে খেলা হিসাবে নিও না। 2 নম্বর, লোভ সম্বরণ করতে হবে। দুটো জিনিস মাথায় রাখো, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, এবার বলি যে এই পরীক্ষা দেওয়ার সময় কিভাবে তোমার প্রশ্নপত্র ম্যানেজ করবে সেটা নিয়ে অলরেডি আমি ইউটিউবে ভিডিও করেছি, সো সেটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি সেই লিঙ্ক তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা প্রত্যেকে দেখবে। 21 মিনিটের ভিডিও আছে, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নপত্র কঠিন হবে কিনা এই নিয়ে যারা জিজ্ঞাসা করছে, আমি বলছি প্রশ্নপত্র বুদ্ধিদীপ্ত হবে। প্রশ্নপত্রে 50টা প্রশ্ন এমন থাকবে সবাই পারবে, 20টা প্রশ্ন এমন থাকবে মিডিল একটু যারা পড়াশোনা করেছে তারা পারবে, আর 20টা প্রশ্ন সত্যি সত্যি হার্ড থাকবে। এই 40টা প্রশ্ন যারা মোটামুটি খেলে আসতে পারবে, ঠিক আছে, তারাই কিন্তু চাকরিটা পাবে। বুঝাতে পারলাম? তাই প্রশ্ন দেখবে পাওয়ার পরে ভিন্ন মত হবে। কেউ বলবে প্রশ্ন সহজ, কেউ বলবে প্রশ্ন কঠিন, কেউ বলবে প্রশ্ন ঘোরানো। ঠিক আছে, যাই হোক, আমি আবারও বলছি, প্রশ্ন হয়তো দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু ওই সহজ উত্তরটা করার আগেও দুবার ভাববে সত্যিই সহজ তো, সত্যিই প্রশ্নটা এটুকুই তো। বোঝাতে পারছি আমি কি বলতে চাইলাম? তো এই হচ্ছে মূল স্ট্র্যাটেজি। দুটো মেন পয়েন্ট আবারও বলছি, প্র্যাকটিক্যাল নলেজ। এখানে সব থেকে বেশি লাভবান কারা হবে? যারা বহুদিন ধরে পরীক্ষা দিয়েছে, প্র্যাকটিস করেছে, মক টেস্ট। যারা করনি তাদেরকে বলছি অমিত স্যারের এই দুটো কথা মনে রেখো, প্র্যাকটিক্যাল নলেজ আর লোভ সংবরণ করা, এই দুটো করতে হবে। শেষ মুহূর্তে বলে রাখি, পরীক্ষা শেষ হয়ে গেছে, খাতা জমা নিচ্ছে, তুমি ইনভিজিলেটর তোমার সামনে এসে দাঁড়ালো, ঠিক আছে, ইনভিজিলেটর নিজে ছিঁড়ে ওএমআর শিটটা নেবেন, তুমি আগে থেকে কিন্তু ছিঁড়ে দেবে না। যদি বলে তোমাকে ছিঁড়তে, তবেই তুমি সামনে ছিঁড়বে। 2 নম্বর বিষয়, ওএমআর এ খুব ভালো করে ফিল আপ করবে, কালো বল পেন দিয়ে পুরোটা সুন্দর করে, প্রথমে একদম বাইরের দিক থেকে করতে করতে ভেতরের দিকে ঢুকবে, এরকম এরকম করে ঢুকবেন, একদম গোল করে, যেভাবে আমরা সাধারণত ছোটবেলায় দেখবে কি করতাম, একটা বর্ডার দিয়ে তারপরে রং করতাম না ছোটবেলায়, যে কোনো আঁকা শিখতে গেলে ওইভাবে করবে। ঠিক আছে, নাম, রোল নাম্বার, 5 মিনিট হাতে সময় নিয়ে করবে। বারবার বলছি, নেগেটিভ মার্কিং সব প্রশ্নের উত্তর করে আসতে হবে না, তাই মনে রাখবে তোমার হাতে অনেক সময়, 90টা মিনিট এত সহজ ব্যাপার নয়। যে প্রশ্নের উত্তর জানবে সে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে। আর কিভাবে পুরো টাইম ম্যানেজমেন্ট হবে এক্সামের সময়, আমি ভিডিও করেছি, তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ইউটিউবে ভিডিওটা আছে। ঠিক আছে, আর তোমার যে ওএমআরটা তুমি যখন জমা দিচ্ছ, অবশ্যই দেখে নেবে তোমার সাইন এবং তোমার ইনভিজিলেটরের সাইন আছে কি না। বোঝাতে পারলাম? না আমার টাইটেলের মাঝে গ্যাপ দেবো, অবশ্যই গ্যাপ দেবে। যদি কোনো সন্দেহ থাকে, ইনভিজিলেটর, তোমাকে যদি ইনভিজিলেটর কোনো ভুল ইনস্ট্রাকশন দেয়, তাহলে ইনভিজিলেটর সেটার জন্য দায়ী থাকবে, সেই জায়গাটা ঠিক করার জন্য। এক্সাম কন্ট্রোলার, এক্সাম সেন্টারের যে হেড, ঠিক আছে, সে দায়ী থাকবে। কিন্তু তোমার যদি কোনো জায়গাতে কোনো সন্দেহের মনে হয়, অবশ্যই ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবে, তারপরে কাজ করবে। ইনভিজিলেটর হয়তো ব্যস্ত আছে অন্য কাজে, দরকার নেই তোমার এখন ফিল আপ করার, তুমি প্রশ্নের গায়ে দাগ দিয়ে নিজের মতো করে ঠিক ভুলগুলো করে নাও না, কোনটা ঠিক কোনটা ভুল, ওএমআরটা পরে ফিল আপ করবে 10 মিনিট।
স্যার ফটো কি সেন্টারে গিয়ে অ্যাটাচ করবো নাকি বাড়িতে রেডি করে নিয়ে যাব, এই বিষয়টা কিন্তু অ্যাডমিটের পেছনেও ঠিক করে লেখা নেই। ফটো একটা আলাদা নিয়ে যেতে বলেছে আর অ্যাডমিটটা নিয়ে যেতে বলেছে, দুটো নিয়ে যাবে, অ্যাটাচ করে নেওয়া যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি ওখানে গিয়ে একটা সঙ্গে আঠা বা আঠা নিয়ে যাবে সঙ্গে করে, ওখানে দেখবে গেটের সামনে কি বলে। ঠিক আছে, সাধারণত যেমন আমি বলছি আমাদের নেট পরীক্ষাতে বলে আগে থেকে অ্যাটাচ করে নিয়ে যেতে, ইনস্ট্রাকশন থাকে, এখানে কিন্তু সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তাই আমি কিছু বলতে পারছি না। তোমাদের একটা নিয়ে যেতে বলেছে, তোমরা একটা লুজ নিয়ে চলে যাবে। বুঝতে পারলাম। অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করতে হবে স্যার, কালার বা সাদা কালো যে কোনো একটা করলেই হবে। তো যে যে ইনস্ট্রাকশন গুলো দিলাম সেগুলো অবশ্যই মাথায় রাখবে। রুমে কি ক্লক থাকবে? 100%, প্রতিটা রুমে ক্লক থাকা উচিত। এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে দেখবে আমাদের মানে খুব টেনশনে বারবার বাথরুম পায়। ঠিক আছে, একদম বি প্র্যাকটিক্যাল হয়ে আমি বলছি, আশা করি আমার সঙ্গে সবাই একমত হবে। মনে হয় যেন বাথরুম পাচ্ছে। ঠিক আছে, এটা পরীক্ষার হলে গেলেও কিন্তু হয়। তাই আমি বলবো এখানে নিয়ম যেটা করেছে, এক্সাম হলে ঢোকার পর প্রথম 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট তোমাকে বেরোতে দেবে না। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, শেষের 15 মিনিট তোমাকে বেরোতে দেবে। এমনিতেই 90 মিনিট হাতে সময় কম, বাথরুমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সকাল থেকে একটু জল কম খাবে, মানে খেয়ে যাবে কিন্তু একটু কম, মানে প্রচুর নয়। ঠিক আছে, যাতে বাথরুমটা না পায়। আর অবশ্যই পরীক্ষা দিতে ঢোকার আগে বাথরুম করে তারপরে হলে ঢুকবে, কারণ মনে রাখবে আগামী 2 ঘন্টা, কারণ 8 ঘন্টা আগে ঢোকাবে, 1.5 ঘন্টা পরীক্ষা, 2 ঘন্টা তুমি বাথরুমে যেতে পারবে না। এটা মাথায় রেখে তুমি তবেই এক্সাম হলে ঢুকবে। বোঝাতে পারছি? স্যার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, যেটা অ্যাডমিট কার্ডে যে আধার নাম্বারটা আছে সেটা কিন্তু ওরা মেলাবে। অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, কালার প্রিন্ট বা সাদা কালো প্রিন্ট যে কোনো একটা, নিজের পাসপোর্ট সাইজ ফটো, কালো ব্ল্যাক বল পেন জেল পেন নয়, এগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দেবে। আর এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি হয়তো অনেকেই ভিডিও দেখে নিয়েছো, তবু আর একবার বলবো যে আমি একটা তোমাদের টিপ অ্যান্ড ট্রিক দিয়েছি যে প্রথম 20 মিনিট কি করতে হবে, তার পরের 20 মিনিট কি করতে হবে, সেটা অবশ্যই দেখবে। ঘড়ি পরে সেন্টারে ঢুকতে দেবে? আমার মনে হয় না ঘড়ি পরে ঢুকতে দেবে, মনে হয় না। ঠিক আছে, তো এগুলো এড়িয়ে যেও। ঠিক আছে, প্রয়োজন নেই, কারণ হলে ঘড়ি থাকবে, থাকা উচিত। তো এই হলো বিষয়। এবার আমি রেকর্ডটা অফ করছি আর তোমাদের মাইক অন করে দিচ্ছি, যার যা প্রশ্ন সেটা করতে